গুণগত রসায়নের আলোচনার সাথে পরিমাণগত রসায়নের আলোচনার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। তো এই পার্থক্যটা খেয়াল করো। আমরা যখন গুণগত রসায়ন নিয়ে আলোচনা করছিলাম, সেই গুণগত রসায়নে ছিল একটা পদার্থ কি দিয়ে গঠিত। ঠিক আছে, আমি তোমাকে একটা স্যাম্পল দিলাম, ধরো এই একটা স্যাম্পল তোমাকে আমি দিলাম। এই স্যাম্পলে এখানে কিছু রাসায়নিক পদার্থ আছে। তোমাকে বললাম যে এই রাসায়নিক পদার্থটার মধ্যে কি কি ক্যাটায়ন আছে এটা বের করো, এখানে কি কি অ্যানায়ন আছে সেটা বের করো। ঠিক আছে, এখন এই যে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো বের করলে আমরা বলতে পারবো যে আসলে এই যৌগটা আসলে কি দ্বারা তৈরি। এটাকে আমরা বলি হচ্ছে গুণগত রসায়ন। কি বলা হয়? গুণগত রসায়ন। অর্থাৎ আমরা বস্তুর গুণ নিয়ে আলোচনা করব। ওকে। আর এই পরিমাণগত রসায়নে যেটা হয়, পরিমাণগত রসায়নে হয় যে এইখানে কতটুকু পদার্থ আছে সেটা বের করতে বলে। যে আমি তোমাকে যে পদার্থটা দিলাম এটা কতটুকু আছে, কতটুকু যখনই আমরা বলি তখন এখানে কি কি আমরা বের করি? আমরা বের করি হচ্ছে এর পরিমাণ বের করি, যেটা কত গ্রাম আছে, এটার মোল সংখ্যা বের করি, এটা যদি গ্যাসীয় পদার্থ হয় আমরা এর আয়তন বের করি, আমরা এর চাপ বের করি। ঠিক আছে, আবার টেম্পারেচারও বের করে ফেলতে পারি। টেম্পারেচার তো আর এখানে ক্যালকুলেশনের কিছু না, এটা আমরা এমনিতেই বের করতে পারি। তার মানে পরিমাণগত রসায়ন আমাদেরকে কি বের করতে বলে? বের করতে বলে হচ্ছে ওই পদার্থের পরিমাণ সম্পর্কে। এবং এটা আমরা মোল সংখ্যা যখন আমরা পড়ছিলাম তখনই আমরা এটা সবাইকে আমরা ব্যাখ্যা করে দিয়েছিলাম। দ্বিতীয়ত ছিল কি? দ্বিতীয়ত ছিল ঘনমাত্রা। মনে করে দেখো ঘনমাত্রা আমরা অনেকগুলো এককে ঘনমাত্রা পড়ছিলাম। কি কি একক ছিল? প্রথমত ছিল মোলারিটি, যেটাকে আমরা কনসেন্ট্রেশন বড় হাতের এম এটা দিয়ে প্রকাশ করতাম। তারপর ছিল মোলালিটি, আমরা প্রিভিয়াস লেকচার থেকে এই জিনিসগুলো দেখে নিবা খাতায়। তারপর ছিল কি নরমালিটি, তারপর ছিল পিপিএম, পিপিবি, পিপিটি, আর একটা ছিল হচ্ছে শতকরা x%, W/V, W/W, V/V, আর সে V/W, এই চারটা ছিল। এবং এই সবগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করছিলাম, যদি তোমাদের মনে থাকে তো রিকল করে দেখো। তারপর লাস্ট দিন আমরা আলোচনা করছি হচ্ছে, গতদিন আলোচনা করছি স্টয়কিওমেট্রি নিয়ে। দেখো এটা নিয়েও তোমাদেরকে পড়ানো হয়েছে, স্টয়কিওমেট্রি বা সহগানুপাত সূত্র। স্টয়কিওমেট্রিক ইকুয়েশন বা সহগানুপাত সূত্র। এই সহগানুপাত সূত্র থেকে আমরা কি বের করতাম? আমরা বের করতাম হচ্ছে, ধরো তোমাকে একটা রিঅ্যাকশন দিয়ে দিলাম যে এরকম একটা রিঅ্যাকশন, এখানে এ সাবস্টেন্স আছে, বি সাবস্টেন্স আছে, অর্থাৎ তারা বিক্রিয়া করতেছে, তারা রিঅ্যাকট্যান্ট বা সাবস্ট্রেট। বিক্রিয়া করে তারা প্রোডাক্ট তৈরি করলো সি এবং ডি। ডি সি কতটুকু তৈরি করলো? সি তৈরি করলো প্রত্যেকটা পদার্থ, এটা যদি আমরা মোল সংখ্যা নেই, সেই মোল সংখ্যাকে তাদের সহগ দ্বারা ভাগ করে দিলেই এই অনুপাত সবার ক্ষেত্রে সমান হয়। এগুলো আমরা আগে ভাগে শিখে আসছিলাম, এভাবে সমান এন ডি বাই ডি। এখান থেকে দেখো আমরা কিছু ভেজালের ম্যাথ করছিলাম। ভেজালের ম্যাথ, ভেজালের ম্যাথ কি ছিল? যে তোমাকে চুনা পাথরের নমুনা দেওয়া আছে, সেই চুনা পাথরের নমুনায় বিশুদ্ধতার পরিমাণ বের করতে হতো। তারপরে আমরা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করছিলাম। সবকিছু তোমাদেরকে পড়ায় আসা হয়েছে। আসলে কি লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, সবকিছু শেষ হওয়ার পর নেক্সট যে টপিক, সেই টপিকের নাম যেটা হচ্ছে আজকে এই লেকচার শুরু হবে, এটা হচ্ছে টাইট্রেশন। লিখো টাইট্রেশন। এই অধ্যায়ের পরবর্তী টপিক টাইট্রেশন। এই বানানটা একটু খেয়াল করবা, টাইট্রে নট ট্রাইটে। ভাইয়া এটা কি লেকচার 3? হ্যাঁ, এটা হচ্ছে লেকচার 3, পরিমাণগত রসায়নের টাইট্রেশন। টাইট্রেশনের বাংলায় কি বলা হয়? বাংলায় বলে অনুমাপন। অনুমাপন। তাহলে এই সংজ্ঞাটা সবাই লিখে নাও, যে টাইট্রেশন বা অনুমাপন বলতে বোঝায় যে জানা ঘনমাত্রার কোনো দ্রবণকে ব্যবহার করে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। ঠিক আছে,
এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, যে টাইট্রেশন বলতে বোঝায় যে আমাদের কাছে একটা জানা ঘনমাত্রা দ্রবণ থাকবে। জানা ঘনমাত্রা দ্রবণ কোনটা? যেটাকে আমরা বলি হচ্ছে প্রমাণ দ্রবণ। তার মানে আমাদের কাছে একটা প্রমাণ দ্রবণ থাকবে, প্রমাণ দ্রবণ, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড সলিউশন। এখন তোমাদের কেউ কি বলতে পারবা যে প্রমাণ দ্রবণ বলতে কি বোঝায়? ভাই, এই যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে। যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে, অর্থাৎ এদের ঘনমাত্রাটা আমরা জানি। ঘনমাত্রা জানা, যেমন কিছু বিখ্যাত কিছু প্রমাণ দ্রবণ হচ্ছে, ধরো মোলার দ্রবণ আমরা জানি। এই মোলার দ্রবণের মানে কি? মোলার দ্রবণের মানে কি? মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে আমরা বলি মোলার দ্রবণ। আবার হতে পারে মোলাল দ্রবণ। এই মোলাল দ্রবণ বলতে কি বোঝাবে? যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলাল। আর ভাইয়া মোলাল, টাইট্রেশন সংজ্ঞাটা একটু আবার বলবেন? আচ্ছা, জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে, জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। জানা ঘনমাত্রা বা যেটাকে আমরা বলি প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকেই বলা হয় টাইট্রেশন। অর্থাৎ একটাকে ব্যবহার করে আরেকটার মান বের করব। এখন মান বলতে বোঝাবো ঘনমাত্রা বের করব, সোজা কথা। এখন যেটার মান আমরা জানি, যেটার ঘনমাত্রা আমরা জানি, সেটাকে বলি হচ্ছে প্রমাণ দ্রবণ, স্ট্যান্ডার্ড সলিউশন। যেমন বিশেষ কিছু স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে মোলার দ্রবণ, আরো হতে পারে সেমি মোলার দ্রবণ যার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। আবার এরকমও থাকতে পারে m/2। m/2 মানেও কিন্তু এটা সেমি মোলার দ্রবণ। আর যদি বলা হয় যে m/10, এটা কোন ধরনের দ্রবণ? এই m/10 হচ্ছে ডেসি মোলার দ্রবণ। দেখো 10 দ্বারা ভাগ করলে কি হয়? ডেসি। এটাকে আমরা বলবো ডেসি মোলার সলিউশন। যদি আমরা এই ঘনমাত্রাকে 100 দ্বারা ভাগ করি, তাহলে এটাকে আমরা বলবো কি? সেন্টিমোলার দ্রবণ। সরি, সিইএন। এটাকে আমরা 100 ভাগে ভাগ করে দিলাম, সেন্টিমোলার দ্রবণ। ঠিক আছে, সেন্টিমোলার দ্রবণ। তো এরকম ভাবে মোলাল দ্রবণ হতে পারে, নরমাল দ্রবণ হতে পারে। আমরা যদি বলি যে নরমাল দ্রবণ বলতে কি বোঝায়? যে দ্রবণের ঘনমাত্রা 1 নরমাল তাকে বলা হয় কি? নরমাল সলিউশন। তো এই যে নরমালিটি ব্যাপারটা তোমাদেরকে আরেকটু রিকল করে দেই, কারণ আমরা যখন টাইট্রেশন নিয়ে আলোচনা করব, এখানে সব থেকে বেশি ইউজ করা হয় নরমালিটি এককটা। যেমন ভার্সিটিতে উঠলে দেখা যায় যে নরমালিটি এককে অধিকাংশ টাইট্রেশন করা হচ্ছে। তো নরমালিটি বলতে কি বোঝাইতো? নরমালিটি ছিল সিএন, যে একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে, একক আয়তনের দ্রবণে কত গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে। এখন আবার আমরা জানি গ্রাম ইকুইভ্যালেন্ট মানে আমরা যখন এই আণবিক ভরকে, এই যে আণবিক ভর না, কোন একটা পরিমাণকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট বা তুল্য, গ্রাম তুল্য ভর বলতে আমরা যেটা বুঝাইছিলাম এটাই রিপিট করতেছি, যে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি ছিল? এই ডব্লিউ অর্থাৎ একটা পরিমাণকে আমরা তুল্য ভর দ্বারা ভাগ করে দিতাম। ঠিক আছে, ইনটু হচ্ছে ভি। আবার এই যে দেখতেছো তুল্য ভর ই ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট মাসকে আবার আমরা কিভাবে বের করি? ইকুইভ্যালেন্ট মাসকে আমরা বের করি হচ্ছে আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি। এবং তুল্য সংখ্যা সম্পর্কে বিস্তারিত পড়ানো হয়েছে, যেমন আমরা বুঝলাম যে যার পরিচয় যেটা, ঠিক আছে, আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করবো যে অ্যাসিডের কয়টা H+ আছে, বেসের কয়টা OH- আছে, বা কয়টা লোন পেয়ার আছে দান করতে পারে বা গ্রহণ করতে পারে, কয়টা প্রোটন দান করতে পারে বা গ্রহণ করতে পারে।
এগুলাই ছিল তুল্য সংখ্যা। আর এখানে কি আছে, ভি আছে। দেখো এই ভিটা হচ্ছে লিটারে, এই ভি কিসে আছে, লিটারে আছে। এই লিটারকে যখন আমরা মিলিলিটারে নিয়ে নিব, তখন যদি আমরা মিলিলিটারে ব্যবহার করতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করে এই যে লিটারে নিতে হতো। তাহলে এখানে যেটা আসে যে উপরে আসবে 1000 ডব্লিউ, 1000 ডব্লিউ, আর নিচে হচ্ছে কি এম ইন্টু ভি, আর এই ই গুণ অবস্থায় উপরে চলে যাবে, এই তো ই। তার মানে খেয়াল করো এই যে 1000 ডব্লিউ ডিভাইড বাই এম ভি, এটা কি ছিল, এটা ছিল মোলারিটি। এই মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তার মানে এই যে নরমালিটি এককে ঘনমাত্রা, আমরা এই যে এই কোণায় লিখে দেখো, নরমালিটি এককে ঘনমাত্রা কোন একটা দ্রবণের, এটা হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা। এটাও মাথায় রাখলেই হবে। মোলারিটি থেকে কিভাবে নরমালিটিতে নেয়, নরমালিটি থেকে কিভাবে মোলারিটিতে নেয়। জাস্ট আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস করায় দেই। যদি বলা হয় 0.5% সালফিউরিক অ্যাসিড দ্রবণের নরমালিটি কত, দেখো এই কোশ্চেনটা সবাই একটু লিখো যে 0.5% কোশ্চেন নাম্বার 1, আজকের লেকচারের প্রথম কোশ্চেন। 0.5% সালফিউরিক অ্যাসিড দ্রবণের নরমালিটি কত, নরমালিটি কত, ঠিক আছে। নরমালিটি, তো নরমালিটির সাথে আমরা মোলারিটির একটা সম্পর্ক জানি, এই যে নরমালিটি সমান মোলারিটি ইনটু কি হবে, তুল্য সংখ্যা। তো আমরা সাইডে কিছু ক্যালকুলেশন করে আসি। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য দুইটা প্রোটন আছে, সুতরাং এর তুল্য সংখ্যা 2, এই ঝামেলা শেষ। এবার 0.5%, এটা এক্স এর মানটা দেওয়া আছে, দেখো এই যে এক্স এর মান দেওয়া আছে। তো এক্স এর মান দেওয়া থাকলে আমরা মোলারিটি কিভাবে বের করতাম, 10x/m এই সূত্রের মাধ্যমে ইনটু ই। এবার খেয়াল করে দেখো যে এখানে ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু দেওয়া নাই যে 5% w/w নাকি w/v। যদি কোনো কিছু দেওয়া না থাকে আমরা কি ধরে নিই, স্ট্যান্ডার্ড যেটা w/v সেটাকে আমরা ধরে নিই। তাহলে এখানে আমরা স্ট্যান্ডার্ডের জন্য সূত্রটা বসাইছি, x এর মান হচ্ছে 0.5, বসায় দাও 0.5 ডিভাইডেড বাই m এর মান কত, 98, ইনটু e এর মান হচ্ছে 2। এখানে ক্যালকুলেশন করে যা পাবা তাই হচ্ছে এই দ্রবণের নরমালিটি, এবং একক হবে এত নরমাল, ঠিক আছে। এটাকে বলা হয় নরমাল, NORMAL, এত নরমাল সলিউশন। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে 0.5। টাইট্রেশনের আলোচনাতে সব থেকে বেশি কাজে লাগে হচ্ছে এই ঘনমাত্রার ব্যাপারটা। অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে এই ঘনমাত্রা দেওয়া আছে আর একটা ঘনমাত্রা বের করো। আর দ্বিতীয়ত কাজে লাগে সহগানুপাত সূত্র। সহগানুপাত সূত্র, এটা আমরা শুরুতেই দেখে আসলাম যে সহগানুপাত সূত্র বলতে কি বোঝায়। তো আমরা টাইট্রেশনের প্রকারভেদে চলে যাই। দেখো টাইট্রেশনের প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ টাইট্রেশন, প্রকারভেদ। টাইট্রেশন দুই ধরনের, কেউ কি বলতে পারবা যে এই দুই ধরনের প্রকারভেদ কি কি? ভাই অ্যাসিড ক্ষার টাইট্রেশন, আর 2 নাম্বার রেডক্স টাইট্রেশন। একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন আর একটা হচ্ছে রেডক্স টাইট্রেশন, বা ইংরেজি বাংলায় বলা হয় জারণ বিজারণ টাইট্রেশন।
জারণ বিজারণ টাইট্রেশন। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশন, ঠিক আছে। আর জারণ বিজারণ টাইট্রেশন এই হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক। আচ্ছা, তার মানে টাইট্রেশনই আছে এই চ্যাপ্টারে। তো শুরু করে দাও অ্যাসিড ক্ষার টাইট্রেশন। দেখো, অ্যাসিড বেস বা অ্যাসিড ক্ষার টাইট্রেশন। টাইট্রেশন টাইট্রেশনের পদ্ধতি কি? দেখো, আমরা যখন ল্যাবরেটরিতে টাইট্রেশনের কাজ করি তখন আমরা কিভাবে করি। তো এই ব্যাপারটা একটু বোঝো যে টাইট্রেশন কিভাবে করা হয়। এই টাইট্রেশনের জন্য দুই ধরনের সলিউশন থাকে, একটা হচ্ছে প্রমাণ দ্রবণ আর এটা হচ্ছে অপ্রমাণ দ্রবণ, যেটার ঘনমাত্রা আমরা জানি আর যেটার ঘনমাত্রা জানি না। তো এটাকে আমরা কিভাবে করব, দেখো, যেটার ঘনমাত্রা জানি সেটাকে আমরা রাখবো হচ্ছে এই বুরেটে। এখানে বুরেট থাকবে, ঠিক আছে। এই যে এই ধরো বুরেট, আঁকো সবাই, এটাকে আমরা বলি বুরেট। আচ্ছা, আর নিচে থাকে এই টেবিলের উপরে থাকে হচ্ছে, হ্যাঁ, অবশ্যই এখানে একটা আংটা লাগানো থাকবে, থাকে একটা কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাস্ক অথবা গোলতলি ফ্লাস্ক। গোলতলি ফ্লাস্ক থাকে না, তোমার বিকারও থাকতে পারে, যেটাই থাকুক আমরা মেইনলি কনিক্যাল ফ্লাস্ক নিয়েই আলোচনা করব। দেখো, এই বুরেটে আমরা বুরেটে কাকে রাখবো, যেটার ঘনমাত্রা জানি, অর্থাৎ প্রমাণ দ্রবণ। এটা মেডিকেলের জন্য বেশ ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো আসে। আমরা প্রমাণ টাইট্রেশনের সময় প্রমাণ দ্রবণকে আমরা কোথায় রাখি, এই যে বুরেটে রাখি। এখন বুলেটে দাগাঙ্কন করা থাকে, ঠিক আছে। এই যে বিভিন্ন ধরনের দাগাঙ্কন করা থাকে, নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে তোমার 100 ml, নরমালি 100 ml পর্যন্ত থাকে। আচ্ছা, আর কনিক্যাল ফ্লাক্সে এই কনিক্যাল ফ্লাস্কে আমরা রাখি হচ্ছে অজানা ঘনমাত্রার যে দ্রবণটা আছে সেটা, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আহ, নির্দেশক। টাইট্রেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়েজেন্ট হচ্ছে তোমার নির্দেশক, ঠিক আছে। তো এই নির্দেশকটা কি করে, নির্দেশকের কাজ হচ্ছে যখন আমরা এই যে অ্যাসিড বা বেস তাদেরকে অ্যাড করতে থাকবো, তখন একটা সময় পরে প্রশমন বিক্রিয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যদি নিচে আমরা বেসকে রাখি, অর্থাৎ ক্ষারকে যদি আমরা রাখি, তো দেখা যাবে যে এই নির্দেশকটা ক্ষারীয় দ্রবণের মতো বর্ণ প্রদর্শন করতেছে। যখনই উপর থেকে আমরা অ্যাসিড ঢালতে থাকবো, আস্তে 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 ক্ষারটা শেষ হতে থাকবে, শেষ হতে হতে একটা বিন্দুতে যে সম্পূর্ণরূপে নিউট্রাল হয়ে যাবে। যখনই নিউট্রাল হয়ে যাবে, এই ক্ষারীয় দ্রবণের জন্য নির্দেশকের যে বর্ণ থাকার কথা সেই বর্ণটা চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, এবং তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আসলেই আমাদের যে টাইট্রেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরে নাও আমি একটা রিয়েকশন ঘটাই, সেই রিয়েকশনটা হচ্ছে এটা, নর্মাল একটা বিক্রিয়া। আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে। দেওয়া আছে এই যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, এই যে দেখো, এটাকে আমরা বলবো ভিবি বা বেজ, বেজের ভলিউম দেওয়া আছে ধরো 50 ml, এবং এর ঘনমাত্রা দেওয়া আছে 0.25 মোলার।
এখন তোমাকে বের করতে হবে এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত। ঠিক আছে, তো এখানে আমাদের কি কি দরকার যদি আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে চাই? এক্ষেত্রে আয়তন দরকার, তারপর হচ্ছে আমরা বের করব এর ঘনমাত্রা। ঠিক আছে, তো দেখো যেটা জানা আছে, যেটার ঘনমাত্রা জানা আছে, এই যে বেজের ঘনমাত্রা জানা আছে, সুতরাং এই বেজকে আমরা রাখবো হচ্ছে বুরেটে, অর্থাৎ এইখানে থাকবে এই বেজ NaOH। এবং এই যে এটা আমরা আয়তনটা পাইছি, আয়তনটা কিভাবে পাইছিলাম দেখো, উপরে 100 ml পর্যন্ত আছে ধরো, আমি যখন বিক্রিয়া করতেছি, বিক্রিয়া করতে করতে যখন এখানে ফোটাই ফোটাই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমি এই কনিক্যাল ফ্লাস্কে ফেলতেছিলাম, তখন কি হয়েছে, এই লেয়ারটা নিচের দিকে নেমে আসছে, ধরো নিচের দিকে নেমে এসে 50তম দাগে এসে থামছে। তাহলে কি শুরুতে ছিল 100, এখন হয়েছে 50, তার মানে কত ml ব্যবহৃত হয়েছে? 50 ml। বুঝা গেল? এই 50 ml এইভাবে পাইছি। তারপর সালফিউরিক অ্যাসিডকে আমরা রাখছি হচ্ছে নিচে, এই যে এটার ঘনমাত্রা আমরা জানি না, তো এটাকে রাখবো কনিক্যাল ফ্লাস্কে। এখন এটার আমরা নির্দিষ্ট পরিমাণ ধরো নিয়ে নিলাম, আমাদের ইচ্ছা হয়েছে মানে শুরুতে ধরো আমরা নিছিলাম 25 ml, এরকম অল্প অল্প করে নিব। এই ল্যাবরেটরির কাজে আমরা অনেক বেশি পরিমাণে নিই না, অল্প অল্প করে নিই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তোমার 10 ml, 15 ml, 25 ml পর্যন্ত, 50 ml অনেক ক্ষেত্রে নেওয়া হয় না। ঠিক আছে, তো বিক্রিয়াটা হোক। দেখো যখন এই বিক্রিয়াটা হবে তখন কি কি তৈরি করবে? তৈরি করবে সোডিয়াম সালফেট আর তৈরি করবে পানি। আচ্ছা, এবার দেখো সোডিয়াম আছে দুইটা, সুতরাং এখানে 2 দ্বারা গুণ করে দিতে হবে। আচ্ছা, ওই পাশে আমাদের না তাকালেও চলবে, কারণ এদেরকে নিয়ে আমাদের চিন্তা। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, যে আমরা কিন্তু যখন সমীকরণ সমাধান করি, আমরা জাস্ট একটা কাজ করি। এই কাজটা কি? এই কাজটা হচ্ছে তুল্য সংখ্যার বিনিময় করি। এই যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা ছিল 2, দেখো এই 2 আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে বসাইছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, এই 1টা আমি দেখো সালফিউরিক অ্যাসিডের আগে বসাইছি। অর্থাৎ সমীকরণ সমাধানের সব থেকে সহজতম পদ্ধতি হচ্ছে আমরা তুল্য সংখ্যার বিনিময় করব। আচ্ছা, তো যখনই বিক্রিয়ার সমতাকরণ হয়ে গেছে, বিক্রিয়ার সমতাকরণ হয়ে গেলে তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন শুরু করে দেয়। চলো ক্যালকুলেশন শুরু করি। এই ক্যালকুলেশনে যেহেতু একটার তথ্য দেওয়া আছে এবং আরেকটার তথ্য বের করতে হবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের তথ্য দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের তথ্য বের করতে হবে, এই জাতীয় প্রবলেমের জন্য আমরা স্টয়কিওমেট্রি ব্যবহার করি। তার মানে দেখো যে মোল সংখ্যা সালফিউরিক অ্যাসিড, মোল নাম্বার অফ সালফিউরিক অ্যাসিড, এটাকে ভাগ করব তার যে সহগ আছে এই সহগ দ্বারা, সমান মোল নাম্বার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ভাগ করব তার সহগ দ্বারা। ঠিক আছে, তাহলে আর কাজ কি থাকে? এই যে আমরা জানি ঘন মোল সংখ্যা, এই মোল সংখ্যা সমান ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে এখানে সূত্রে বসিয়ে দাও, এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, এটা যেহেতু অ্যাসিড আমরা লিখলাম SA, আয়তন হচ্ছে VA, এই হচ্ছে বেজ SB, আর হচ্ছে কি VB বাই 2। খেয়াল করো এখানে VA, এই তো VA, VB, SB সবার মান দেয়া আছে, খুব ইজিলি এখান থেকে আমরা SA এর মানটা বের করে ফেলতে পারবো। এবং যেহেতু একটা এই যে মোলারিটিতে দেওয়া ছিল, তাই এককটাও আমরা মোলারিটিতেই রাখবো। বলো বোঝা গেল কিনা? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এবার আরেকটা ইন্টারেস্টিং টপিকে যাই।
মানে কেমিস্ট্রি মানেই ইন্টারেস্টিং, বিশেষ করে পরিমাণগত রসায়ন তো আরো বেশি। আমরা যদি মোলারিটি ব্যবহার না করে নর্মালিটি একক ব্যবহার করতাম সেই ক্ষেত্রে কি অবস্থা হইতো। দেখো, আমরা শিখে আসছি যে নর্মালিটি সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, এই জিনিসটা সব ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তো আমরা বলতে পারবো যে আসলে আমরা যদি বলি যে মোলারিটি, এই যে মোলারিটি সমান নর্মালিটি ডিভাইডেড বাই ই। আচ্ছা, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা মুখস্থ জানি। এবার দেখো, আমরা যে কাজটা করছিলাম, এই যে এটা ছিল সালফিউরিক অ্যাসিড ডিভাইডেড বাই এর সহগ ছিল 1। দেখো মনে আছে কিনা, সালফিউরিক অ্যাসিডের সহগ ছিল 1, কারণ আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে তুল্য সংখ্যা এটা বিনিময় করছিলাম। সমান হবে মোল সংখ্যা আর হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই 2। তো এখান থেকে যে সূত্রটা লিখছিলাম যে ভি এ এস এ ডিভাইডেড বাই 1 সমান ভিবি এস বি বাই 2। আমরা এবার কাজ করি, এই 1 এবং 2 এদেরকে আমরা গুণ করে দিই আড়াআড়ি ভাবে। তো 2 ভি এ এস এ, আচ্ছা আমি 2টাকে এক কাজ করি, 2টাকে আমি এস এ এর পাশে রাখি বিশেষ উদ্দেশ্যে। এস এ ইন্টু 2, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, সমান ভিবি ইন্টু এস বি ইন্টু কি হবে আড়াআড়ি গুণ হলে 1। এবার একটা প্রশ্নের উত্তর দাও, যে এই 2 ছিল কি অ্যাসিডের তুল্য সংখ্যা, আর এই 1 ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড বা বেজের তুল্য সংখ্যা। তাহলে আমরা যখন এই নর্মালিটি একক ব্যবহার করব, আমরা জানি নর্মালিটি সমান এই যে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তার মানে এখানে খেয়াল করে দেখো, আমরা এই মোলারিটির সাথে কি করলাম, তার তুল্য সংখ্যাটাকে গুণ করে দিলাম। তাহলে কি আসবে, যেটা আসবে ডিরেক্ট নর্মালিটি এককে আসবে। তার মানে নর্মালিটি অফ অ্যাসিড সমান ভিবি নর্মালিটি ইনটু বেজ। এখন খেয়াল করে দেখেন, যদি নর্মালিটি এককে মান দেওয়া থাকে তখন কিন্তু আমাদের এই যে 1 2 নিয়ে আর কোনো টেনশন থাকে না, ঠিক আছে। অর্থাৎ কার সহগ কত আমাদের সমীকরণে লেখা লাগে না, ডিরেক্ট ভি এ এন এ সমান ভিবি এন বি, এই কাজটা আমরা করে দিব। করে দিলেই সুন্দর মতে যে কোনো একটার মান আমরা বের করে ফেলতে পারি। আমরা যখন নর্মালিটি এককে টাইট্রেশন করি n1 v1 সমান n2 v2, তখন এই সহগ নিয়ে আর কোনো চিন্তা করা লাগে না। ব্যাপারটা তো বুঝতে পারছিলাম, যে আমি আবার রিপিট করে দিলাম। দেখো, ধরো একটা অ্যাসিড এবং বেজ, এদের বিক্রিয়ায় তৈরি হচ্ছে সল্ট আর হচ্ছে ওয়াটার, ওটা নিয়ে লিখতে হবে না, এই যে প্রোডাক্ট তৈরি হতেছে। তো অ্যাসিডের তুল্য সংখ্যা যা হবে আমরা সেটাকে কি করি, তুল্য সংখ্যার বিনিময় করি। লাস্ট ক্লাসে আমরা সেটা বলছিলাম যে এটা ধরো অ্যাসিডের তুল্য সংখ্যা, আর অ্যাসিডের সাথে সহগ আসে কি হারের তুল্য সংখ্যা, একটু আগে ওটা দেখা যাচ্ছে। তো যখন আমরা সহগানুপাত সূত্র লিখি, সহগানুপাত সূত্র লেখার সময় কি হয়, যে প্রত্যেকের মূল সংখ্যাকে তার তুল্য সংখ্যা মানে তার সহগ দ্বারা ভাগ করে দিই। তার মানে আসলে আমরা যেটা করি যে অ্যাসিডের মূল সংখ্যাকে ক্ষারের তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতেছি, আর ক্ষারের মূল সংখ্যাকে অ্যাসিডের তুল্য সংখ্যা দিয়ে আমরা ভাগ করতেছি অ্যাসিড, ঠিক আছে। তো যখন আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে দেখো যে এই হচ্ছে এন অ্যাসিড ইনটু ই, অর্থাৎ অ্যাসিডের মূল সংখ্যা ইনটু অ্যাসিডের তুল্য সংখ্যা, প্রত্যেকে যার যার কাছে চলে আসতেছে। সেম ভাবে ক্ষারের মূল সংখ্যা ইনটু ক্ষারের তুল্য সংখ্যা,
এই হচ্ছে বেস। তাহলে আমরা জানি n সমান s ইন্টু ভি, তার মানে আয়তন, অ্যাসিডের আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটি ইনটু অ্যাসিডের তুল্য সংখ্যা সমান ক্ষারের আয়তন, ক্ষারের মোলারিটি ইনটু ক্ষারের তুল্য সংখ্যা। তার মানে এই যে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, এই সূত্রটা আমরা জানি যে নরমালিটি সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তাহলে জাস্ট এখানে বসায় দাও, বসায় দিলে কি হইতেছে, ভি এ ইনটু এন এ অর্থাৎ অ্যাসিডের নরমালিটি সমান ভি বি ইনটু এন বি। যখনই আমরা এই কাজটা করছি, এখানে দেখো আর কোনো সহগ নিয়ে কোনো চিন্তা নাই, অর্থাৎ এই সহগটা ডিরেক্ট নরমালিটির মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ যখন নরমালিটি একক নিয়ে আমরা টাইট্রেশন করব, তখন অ্যাসিডের সহগ কত ছিল, ক্ষারের সহগ কত ছিল, কার তুল্য সংখ্যা কত ছিল, এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই আর। ঠিক আছে, তোমরা বলতে পারো যে ভাই, তো আমরা যদি HCl বা সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলাকে নিয়ে যদি আমরা বিক্রিয়া করি, এটা তো টেনশনের কিছু না, কারণ এদের তুল্য সংখ্যা আমরা জানি, খুব ইজি ব্যাপার। কিন্তু ইন ফিউচারে যদি কোনো কঠিন কোনো রিয়েক্টেন্ট বা কোনো ধরনের রিয়েজেন্ট নিয়ে চিন্তা করো, যেমন একটু আগে উদাহরণটা দিলাম, EDTA, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটেট প্লাস ধরো বেনজোইক অ্যাসিড, এটার টাইট্রেশন করতে দিল তোমাকে। ঠিক আছে, যদি এটা টাইট্রেশন করতে দেয়, আমরা কিন্তু কাকে কত দ্বারা গুণ করব এটা আমাদের নো আইডিয়া, কোনো আইডিয়াই নেই আমাদের। ঠিক আছে, তো তার জন্য আমাদের একটাই অপশন আছে, নরমালিটি এককে ঘনমাত্রাটা দেওয়া থাকতে হবে। যদি নরমালিটি এককে ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা বলবো যে ভি এ এন এ সমান ভিবি এন বি, অর্থাৎ কার সহগ কত, এক্স না ওয়াই না জেড, এইসব নিয়ে আর কোনো টেনশন নেই। এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ নরমালিটি এককে টাইট্রেশন করার। সবাই ক্লিয়ার? যদি প্রবলেম থাকে তো জিজ্ঞেস করতে পারো। ওকে, তো এটা গেল। এরপরের যে টপিক সেটা হচ্ছে মিশ্রণের পিএইচ নির্ণয়। দেখো, এটা অ্যাডমিশনের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। মিশ্রণের পিএইচ, মিশ্রণের পিএইচ আমরা কাজ করব। এই যে একটা বিকার নিলাম, বিকারে আমরা অনবরত অ্যাসিড ক্ষার যোগ করতেছি। মেইনলি তোমাদের বইয়ে দেখবা যে একটা অ্যাসিড আর একটা ক্ষারের কথা বলা আছে। আমরা শুরুতে একটা অ্যাসিড আর একটা ক্ষার নিয়ে চিন্তা করি। ধরো আমরা এখানে নাইট্রিক অ্যাসিড নিলাম, নাইট্রিক অ্যাসিড 50 ml 0.25 মোলার, আর একটা ক্ষার নিলাম, ধরে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 20 ml 0.75 মোলার। ঠিক আছে, এখন বলা হয়েছে যে মিশ্রণটা তুমি তৈরি করছো এই অ্যাসিড আর ক্ষারের, এই মিশ্রণের পিএইচ কত, বা মিশ্রণটা কি অম্লীয় নাকি ক্ষারীয়, সবকিছু বের করার জন্যই তোমার পিএইচটাই বের করতে হবে। পিএইচ যদি 7-এর কম হয় অ্যাসিডিক, 7-এর বেশি হলে বেসিক, আর যদি 7 হয় তখন আমরা বলবো যে এই মিশ্রণটা হচ্ছে নিরপেক্ষ। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা কিভাবে করি? সেম কাহিনী, এখানে আমরা মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা নিয়ে আমরা কাজ করব। দেখো, মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, এই কনসেপ্টটা আমাদের লাগবে। কেন? যখন আমরা পিএইচ বের করব, এই পিএইচ বের করার সূত্র অনুসারে আমরা জানি যে এখানে আমাদের H+ এর ঘনমাত্রা লাগবে, এটা যদি অ্যাসিডিক হয়।
আর যদি বেসিক দ্রবণ হয় সেক্ষেত্রে আমরা কি করি, 14 প্লাস লগ OH মাইনাস এই সূত্র ইউজ করি, তাই কিনা? অর্থাৎ H প্লাস এর ঘনমাত্রা এবং OH মাইনাস এর ঘনমাত্রা বের করতে হয়। আমি আবার বলি, এই যে সূত্র, এই যে টাইপটা, এটা অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ। প্রত্যেকটা বছর কঠিন কঠিন কোশ্চেন করে এখান থেকে। দেখো, এই পিএইচ বের করার জন্য হয় H প্লাস এর ঘনমাত্রা লাগবে, নয়তো OH মাইনাস এর ঘনমাত্রা লাগবে। এখন ঘনমাত্রা বের করার জন্য লাগে হচ্ছে তোমার মোল সংখ্যা, তাই কিনা? মোল সংখ্যা লাগে। এই মোল সংখ্যাটাই আমরা বের করার চেষ্টা করব। এই মোল সংখ্যা বের করা খুব সহজ। কেমনে দেখো, আমরা একটা একটা করে গুনবো, দেখি অ্যাসিড কতটুকু আছে এবং সেই পরিমাণ অ্যাসিডে কয়টা H প্লাস আছে সেটাকে দেখি। দেখো, আমরা বের করি যে মোল নাম্বার অফ H প্লাস সমান কত হবে। আমরা জানি যে 1 মোল নাইট্রিক অ্যাসিড থেকে কয় মোল H প্লাস বের হয়? 1 মোল H প্লাস বের হয়, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট 1 দিয়ে গুণ করে দিব। এই যে সংখ্যাটা আমি লিখছি এটা কিন্তু 1, বুঝতেছো তো? কারণ এই যে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1। আসলে আমরা যে কাজটা করি, আমরা আসলে তুল্য সংখ্যা দ্বারা গুণ করি। সেম ভাবে দেখো, আমি OH মাইনাস এর মোল সংখ্যা বের করতে চাই, কি হবে? এইখানে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 1 মোল থেকে 2 মোল হাইড্রোক্সিল বের হয়, তাহলে n মোল থেকে কত মোল বের হবে? 2n মোল। এইখানে এর মান হচ্ছে 2। তার মানে আমাদের কাজ শুধুমাত্র অ্যাসিড এবং ক্ষার তাদের মোল সংখ্যাকে প্রত্যেকের তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দেওয়া। তুল্য সংখ্যা দিয়ে গুণ করলেই H প্লাস এবং OH মাইনাস এর মোল সংখ্যা পাবো, ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে যেটা বড় হবে। দেখো, যদি যদি H প্লাস এর মোল সংখ্যা বেশি হয় OH মাইনাস এর মোল সংখ্যা থেকে, তাহলে এই দ্রবণটা কি হবে? অ্যাসিডিক হবে, কারণ H প্লাস প্রোটন বেশি, অ্যাসিডিক। আর যদি হাইড্রোক্সিলের মোল সংখ্যা বেশি হয়ে যায়, অর্থাৎ এই সূত্র থেকে যদি দেখো যে এই মানটা বড় হয়ে গেছে, তখন এটা হবে বেসিক বা ক্ষারীয় দ্রবণ। কত ইজি! অর্থাৎ যে অ্যাসিড দেওয়া আছে তার মোল সংখ্যাটা বের করবা, ঠিক আছে, তুল্য সংখ্যা দ্বারা গুণ করে H প্লাস। যে ক্ষার দেওয়া আছে তার মোল সংখ্যার সাথে তার তুল্য সংখ্যা গুণ করে OH মাইনাস এর পরিমাণ বের করবা। তারপরে দেখবা যে আসলে কার মানটা বড়। যদি দেখো যে H প্লাস আছে 2 মোল আর OH মাইনাস আছে 1.5 মোল, তখন দেখা যাবে কি যে 1.5 মোল OH মাইনাস 1.5 মোল H প্লাস কে প্রশমিত করতেছে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। এই যে প্রশমন বিক্রিয়া হচ্ছে, আমরা এর আগের ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়ে পড়ছিলাম যে প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে জাস্ট এই বিক্রিয়াটা, এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া, যেখানে 57.3 কিলোজুল তাপ তৈরি হয়। তো একটা H প্লাস একটা OH মাইনাসের সাথে বিক্রিয়া করবে, করে নিরপেক্ষ যৌগ পানি তৈরি করবে। এখন এখানে 1.5 মোল OH মাইনাস 1.5 মোল H প্লাস এর সাথে বিক্রিয়া করবে, তাহলে অতিরিক্ত কি থেকে যাবে? অতিরিক্ত থেকে যাবে হচ্ছে তোমার H প্লাস। এই অতিরিক্ত H প্লাস এর কারণেই এই দ্রবণটা হবে অ্যাসিডিক। তার মানে আলটিমেটলি আমাদের যে ইয়েটা হবে, সূত্রটা আসবে হচ্ছে এটা। দেখো, মোল সংখ্যা অব H প্লাস দ্রবণে যেটা করব, আমরা বাদ দিয়ে দিব
দ্রবণে লিখো দ্রবণে H+ এর ঘনমাত্রা, দ্রবণে H+ এর ঘনমাত্রা। এই মিক্সচারে H+ এর ঘনমাত্রা হবে, এই যে H+ বেশি পরিমাণে ছিল সে কিছু পরিমাণে থেকে যাবে, আর তার থেকে বাদ দিব হচ্ছে OH- কে। এখন আমরা H+ এর মোল সংখ্যা পাইছি, আর টোটাল আয়তন দ্বারা, দ্রবণের আয়তন দ্বারা ভাগ করে দিলেই কিন্তু H+ এর ঘনমাত্রা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি তোমার হাইড্রোক্সিল বেশি থাকে তাহলে জাস্ট উল্টায় যাবে, আর কোনো প্রবলেম নাই। তখন আমরা এই যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করব, সমান আগে আসবে কি হাইড্রোক্সিল, অর্থাৎ হাইড্রোক্সিল বেশি আছে, সেখান থেকে বাদ দিব H+ কে, ভাগ করব টোটাল দ্রবণের মিশ্রণের আয়তন দ্বারা। ঠিক আছে? এবং যখনই আমরা H+ বা OH- এর ঘনমাত্রা পেয়ে গেলাম, এখান থেকে আমরা pH বের করে ফেলতে পারবো, pOH বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আমরা pHটাই বের করব। এখন যে ইয়েটা দেওয়া আছে, দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে হয়ে গেল, এই যে এটা। তো এখানে দেখো H+ এর মোল সংখ্যা কত আসে? H+ এর মোল সংখ্যা আসবে, H+ এর মোল সংখ্যা হচ্ছে তোমার ঘনমাত্রা ইনটু আয়তন। ঘনমাত্রা হচ্ছে 0.25, আয়তন হচ্ছে 50, তাহলে 5×25 = 125, 125। আর এখানে আসতেছে একটা শূন্য, 2 ঘর আগে পাঠিয়ে দিব, এই যে 12.5 এত মোল। তো আসলে কি এটা মোল? না, আসলে এটা হচ্ছে মিলি মোল। কারণ কি, লিটারের জায়গাতে আমরা মিলি লিটারকে নিয়েছিলাম, এই কারণে এককটা আসবে হচ্ছে মিলি মোল এককে, এটা। তারপর আমরা বের করি হচ্ছে এখানে OH- কত আছে। তো OH- বের করার জন্য দেখো এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হবে 20 ইন্টু 0.75, 0.75 ইন্টু 2। এই যে এখানে কিন্তু আবার 2 দ্বারা গুণ করতে হইতেছে, কারণ একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে 2টা হাইড্রোক্সিল আসতেছে, সমান 4। আচ্ছা, এটা ক্যালকুলেট করে কত আসে দেখো তো। মিলিমোল এককে আসবে। তো ক্যালকুলেটরে চাপ দিয়ে আমাকে বলো যে এটা মানটা কত আসে। 30। 30, আসলে কি 30? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতেই পারে 30। তাহলে দেখো আমরা লিখলাম এখানে 30 মিলি মোল। এবার দেখেন, এবার বেশি আছে কে? এই OH- এর মোল সংখ্যা কিন্তু বেশি আছে। যেহেতু OH- এর মোল সংখ্যা বেশি আছে, আমরা বলতে পারবো যে দ্রবণটা হবে ক্ষারীয়। যদি শুধু বলি যে দ্রবণের প্রকৃতি বের করো, তাহলে কিন্তু কাজ এখানেই শেষ। যেহেতু এখানে OH- এর আয়নের পরিমাণ বেশি আছে H+ এর তুলনায়, তাই অতিরিক্ত পরিমাণে OH- দ্রবণে থেকে যাবে। ঠিক আছে? এবং দ্রবণ হবে ক্ষারীয়। কিন্তু যদি বলে যে দ্রবণের pH বের করো, তাইলেই কিন্তু ঝামেলা লেগে যাবে। এখন দেখো হাইড্রোক্সিল বেশি আছে, তো হাইড্রোক্সিলের মোল সংখ্যা ঘনমাত্রা বের করো, সমান এই মোল সংখ্যা অব OH- বিয়োগ মোল নাম্বার অফ H+ ডিভাইডেড বাই টোটাল আয়তন। এখন বলেন, এটা আছে 30,
30 মাইনাস এটা আছে 12.5, এই দুইটাই মিলি মোলে আছে, আর নিচে মিলি লিটার, এই মিলি মিলি কাটাকাটি যাবে। তো কত আসে 50 ইন্টু 50 প্লাস 20, দ্যাট মিনস 70, আলটিমেটলি মোলারিটি এককই আসবে। তো এই মানটা বের করে বলো কত আসে। ভাই 0.25। 4.2, ওকে। শুধু 0.25। আচ্ছা, শুধু পয়েন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি, হাইড্রোক্সিল আয়নের হচ্ছে 0.25 মোলার। কি সুন্দর মান দিলাম, সুন্দর অ্যান্সার আসছে। তো আগের স্লাইডে, বুঝি নেই। পূর্বের স্লাইডটা একটু দেখান। ও, পূর্বের স্লাইড তো আমি ভ্যানিশ করে দিছি। কোন জায়গাটাতে আছে বলো। জাস্ট সূত্রে বসাইছি, আর কিছুই না, সূত্রে বসাইছি। এই যে ওএইচ মাইনাস ছিল এন আচ্ছা ভাই, মিনি মোল হয়েছিল কেন? মিলি মোল মিলিমোল। আচ্ছা দেখো মিলিমোল কেন হয়েছিল, এন সমান এস ইন্টু ভি। দেখো এই যে ঘনমাত্রা, ঘনমাত্রা দেওয়া আছে কি মোলারিটি এককে, অর্থাৎ মোল পার লিটার। দেখো এটা হচ্ছে কি মোল পার লিটার, আর আয়তন দেওয়া আছে মিলিলিটারে, ইন্টু গুণ করো মিলিলিটার, মিলিলিটার, এই লিটার আর লিটার ইনভার্স গেল, তাহলে কি থাকে মিলিমোল থাকে। আচ্ছা ভাই। এই এখন আমরা কেন মিলিমোলে রেখে দিছিলাম, কারণ আবারও আমরা মিলিলিটার দিয়ে ভাগ করব, তখন এই মিলি মিলি আবারও কাটাকাটি যাবে, তো আলটিমেটলি থাকবে নিচে উপরে মোল নিচে লিটার, মোল পার লিটার মোলার। তো দেখা যাচ্ছে যে হাইড্রোক্সিল, আচ্ছা হ্যাঁ জুনায়েদ তোমার জন্য এই যে জি ভাই, বুঝতে পারছি। এটা ছিল আর হচ্ছে টোটালি। তো এবার বলো যেটার পিএইচ কত হবে। আগে আমরা পিওএইচ বের করব, পিওএইচ থেকে পিএইচ বের করব। তো পিএইচ সমান হবে 14 প্লাস পিওএইচ, সরি 14 মাইনাস, কি লিখতেছি এইসব, 14 মাইনাস পিওএইচ। এখন এই মাইনাসে মাইনাসে প্লাস, লগ ওএইচ মাইনাসের ঘনমাত্রা। তো এইখান থেকে তোমরা এই পিএইচ এর মানটা পেয়ে যাবে, দ্যাট উইল বি গ্রেটার দেন 7। কারোর কাছে ক্যালকুলেটর থাকলে চটপট করে দেখাও। বেরিয়েছে। এটা অ্যারাউন্ড 12 পয়েন্ট সামথিং হবে আই গেস। ভাই 13.4। 13.4, আচ্ছা 13.4। এই তো কাহিনী বোঝা গেল কিনা, আমরা কিভাবে এই কাজগুলা করি। এইভাবেই এই মিশ্রণের পিএইচ বের করতে হবে। এই যে যদি এইচ প্লাস বেশি থাকে এটা করব, ওএইচ মাইনাস বেশি থাকলে, জাস্ট নর্মাল কমন সেন্স। এই ম্যাথগুলো দেখবে যে এই ইএসআর এর হাজারিনাক স্যারের বইয়ে একদম পুরা 50-60টার মতো ম্যাথ আছে এই জাস্ট মিশ্রণের পিএইচ বের করার উপরে। এবার দেখো আমরা জিনিসটাকে আর একটু কঠিন করে দিই। কেমনে কঠিন করব, এবার একটা একটা করে অ্যাসিড বেস ব্যবহার না করে 4-5টা করে অ্যাসিড বেস ব্যবহার করব। দেখো যদি, এবার লিখো যদি একের অধিক অ্যাসিড বেস থাকে, যদি একের অধিক অম্ল অ্যাসিড বেস থাকে, বইয়ের নিয়ম কখনোই দেখতে যাবে না, কারণ বইয়ের নিয়মে করতে গেলে এগুলা মাথা নষ্ট হয়ে যাবে, কোনো দরকার নেই। আমি যে নিয়মে পড়াইছি ঠিক সেই নিয়মেই হবে এটা। তো এবার ধরো এত শত জিনিসপাতিকে আমরা একসাথে মিক্স করব, মিক্স করে এটার পিএইচ বের করার চেষ্টা করব।
is the pH of this mixture. তো বলো কি কাজ করা যায়? আগে ছিল একটা, এখন হয়ে গেছে তিনটা, কিন্তু ফান্ডামেন্টাল যে তোমার রুল, নিয়মের কিন্তু কোনো পার্থক্য হয়নি। এটা হোক H প্লাস হোক OH মাইনাস, আমাদের আলটিমেটলি কি বের করতে হবে? আমাদের কিন্তু এই H প্লাসটাই বের করতে হবে, আর বের করতে হবে OH মাইনাস। এবং আমরা যাবতীয় সব ক্যালকুলেশন এই মোল সংখ্যার সাপেক্ষে করি। আচ্ছা, এখন H প্লাস এর মোল সংখ্যা কেমনে বের করব? দেখো, বের করার জন্য এই যে ফসফরিক অ্যাসিড আছে, এটাকে আমরা 1 নাম্বার অ্যাসিড ধরে নিলাম যে ফসফরিক অ্যাসিড N1 মোল আছে। এখন N1 মোল থাকলেই কিন্তু H প্লাস এর পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি না। কি করতে হবে? তার তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। এখানে কিন্তু শেষ না, আরো আছে। সালফিউরিক অ্যাসিড ধরে নিলাম N2, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা দেওয়া আছে N2, এর তুল্য সংখ্যা E2। আরো আছে নাইট্রিক অ্যাসিড N3, E3। এখানে E1 এর মান কত? ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 3, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, কারণ দুইটা H প্লাস আছে, আর নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1। তো তোমাদের কাজ হবে জাস্ট মানগুলো বসায়া একটা ভ্যালু বের করে নিয়ে আসা। তোমরা অবশ্যই বের করতে পারবে যে N1 সমান কি হবে, 10 × 0.1। ঠিক আছে, তাহলে দেখো আমি বসাই 10 × 0.1 কত আসে? 1। 1 × 3। আচ্ছা, আমি একবারই লিখি, আলাদা করে লিখি, সমান N2 15 × আমরা কিন্তু মিলি মোল এককেই এই মানটা রাখবো। 15 × 0.5 কত হয়? 0.75 ইনটু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, আর আছে নাইট্রিক অ্যাসিড। আয় হায়, এই মানটা তো কঠিন হয়ে গেছে। 25 × 75, 25 × 75 1875, 2 ঘর আগে চলে আসতে 18.75, 18.75 × 1। এটা দেখো, যেহেতু মিলি লিটার এককে কাজ করছিলাম তাই একক আসবে মিলি মোল। আলটিমেটলি যোগ করে দিলাম সব, এটা আসে 57.75, 57.75 মিলি মোল। তারপর আসা যাক এই যে OH মাইনাসের টোটাল মোল সংখ্যা কত আছে। এখানে OH মাইনাস আসবে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, OH মাইনাস আসবে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, OH মাইনাস আসবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে। সবার মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা যোগ করে দিতে হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ধরে নিলাম আবারও N1, N2, N3 এইভাবে। তো এই হাবিজাবিগুলো তোমরা নিজেরা লিখবা, N1, E1 plus N2, E2 plus N3, E3 সমান 15 × 5 75, 7.5। আর এর তুল্য সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, তো গুণ করলাম না। পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, তাহলে 20 × 25, তাহলে কত আসে? 50, 500, 2 ঘর গেলে 5 প্লাস 25 × 15, এটা হচ্ছে 3.75। এত মিলি মোল। এত মিলি মোল, তাহলে আলটিমেটলি কত আসে? 7 5 12, 12.5, তাহলে 15 16, 16.25, 16.25 মিলিমোল। এবার খুব ইজিলি দেখা যাচ্ছে H প্লাস এর পরিমাণটা বেশি আছে, তো এই যে OH মাইনাস কি হবে? OH মাইনাস যত আছে ঠিক তত সংখ্যক H প্লাস কে পানি বানিয়ে দিবে, আর বাকি H প্লাস টুকু দ্রবণে অ্যাসিডিটি ঘটাবে। তাহলে আমরা বলবো যে H প্লাস এর ঘনমাত্রা সমান
NH প্লাস মাইনাস NOH মাইনাস ডিভাইডেড বাই টোটাল আয়তন। এই যে টোটাল আয়তন কিন্তু আবার গুনতে হবে, খুব সতর্কতার সাথে গুনতে হবে। এখন আমাকে কেউ একজন বলো যে টোটাল আয়তন কত হবে, দেখি তার পর্যবেক্ষণ। ভাই সবগুলার যোগফল হ্যাঁ, NaCl সহ। যোগ করে কত আসে? ও হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাটাই শুনতে চেয়েছিলাম, NaCl সহ। দেখো আমরা NaCl কে কিন্তু H প্লাস বা OH মাইনাসের জায়গাতে যোগ বিয়োগ করি নাই। কারণ কি, এই NaCl একটা প্রশম যৌগ হওয়ার কারণে অ্যাসিডিটি বা বেসিসিটির ক্ষেত্রে তার কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই, না থাকার কারণে তাকে আমরা H প্লাস আর OH মাইনাসের ক্ষেত্রে গোনায় আনি না। কিন্তু যখন আমরা আয়তন চিন্তা করব, ঠিকই কিন্তু এই 50 ml আয়তন যোগ হয়েছে এটার সাথে, অর্থাৎ আয়তন কিন্তু সে বাড়াই দিছিল, অর্থাৎ সেই আয়তনটাও যোগ করতে হবে। কারণ এই যে 50 15 65 আর হচ্ছে কি 85, 85 আর 25 কত হয় 110, 135, 150, 160। তাহলে আমরা ইয়ে করে দেই, H প্লাসের ঘনমাত্রা হবে, নিচে আছে 160 মিলিলিটার, আর উপরে কত ছিল, উপরে হচ্ছে 57.75 মাইনাস 16.25, এটা আসে হচ্ছে 41.5 মিলিমোল। 41.5 মিলিমোল আলটিমেটলি ভাগ করে দিলে কত হয়, এটা আসবে 26 এক্স্যাক্টলি 0.26। এই মিলি মিলি গেল, মোল পার লিটার মিন্স মোলার। এখন পিএইচ সমান কত, মাইনাস লগ H প্লাস এর কনসেন্ট্রেশন। এবং সেটা আসতেছে 0.57, সরি 59, অনেক বেশি অ্যাসিডিক। দেখো এরকম যদি 100টাও অ্যাসিড বেস দেয় তাও কিন্তু আমাদের আর কোনো টেনশন নাই, কারণ আমাদের ফান্ডামেন্টাল যে রুল, এই ফান্ডা ক্লিয়ার হয়ে গেছে। এখন খালি যেখানে যেভাবে ম্যাথ দিক না কেন, যে কোনো অ্যাসিড দিক না কেন, খালি তুল্য সংখ্যা গুণ করে দিয়ে আমরা খালি বাকি কাজটা শেষ করব। এইভাবে পিএইচ বের করা যায়। এখন এই টপিকটা যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, ধরে নাও যে 10 নাম্বার, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 10 নাম্বার আমাদের মানে কমন পড়ে গেছে, মানে 10 নাম্বার কি বলে সিকিউর হয়ে গেছে। ঠিক আছে, তো বলো এখানে আজকে আর কোনো প্রবলেম আছে কিনা। আর পরে যারা জয়েন করছো তাদের জন্য আমি বলি, শুরুতে আমরা টাইট্রেশন নিয়ে কিছু আলোচনা করছিলাম। টাইট্রেশন কি, যে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করার যে পদ্ধতি, এটাকে আমরা বলি টাইট্রেশন। টাইট্রেশনে বুরেট এবং নিচে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করি। এই যে উপরে থাকে বুরেট, এই যে এখানে থাকে বুরেট, নিচে থাকে কনিক্যাল ফ্লাক্স। ভাই লাস্টে তো যারা ছিল নাই তো, ক্লাসে তো নাই, ও আচ্ছা, নাই না, তাহলে আমরাই আচ্ছা 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 আচ্ছা, তাহলে খুবই ভালো, আমাকে আর ইয়ে করা লাগতেছে না। তো আজকে কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি শেষ করে দিলাম। না ভাই কোশ্চেন নাই, বুঝছি এটা তো আগে পড়া, মানে আগে তো অনেকটা এটা। ওকে।